ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগোবে না বললেন ডক্টর ইউনূস। একসঙ্গে চলবে সংস্কার ও নির্বাচন প্রস্তুতি। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত। জাহাজের 7 খুনের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘটে নৌযান শ্রমিকরা। মাদারীপুরের বাঁশকারীতে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য তার ছেলে সহ 3 জন নিহত। থমথমে পরিস্থিতি। মানিকগঞ্জে জুলাই বিপ্লব ঘিরে 2 ভাইয়ের মামলা বাণিজ্য, কল রেকর্ড ভাইরাল, অব্যাহতি পাবেন নিরাপরাধীরা বলছেন পুলিশ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে 2 দিনের ঐক্য, সংস্কার ও নির্বাচন সংলাপ উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত ঐক্য আরও মজবুত করেছে। আর সংস্কারের প্রাতিষ্ঠানিকীকরণে জোর দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে 2 দিনের ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ শুরু হয়েছে। সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা উদ্বোধনী পর্ব শুরু করব। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের, কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলেও জানান ডক্টর ইউনূস। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে ঐক্য, সংস্কার ও নির্বাচন তিনটিই প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ও সোয়াসের অধ্যাপক মোস্তাক হোসেন খান। ঐক্য, সংস্কার, নির্বাচন, এই তিনটাকে আমাদের সামনে রাখতে হবে এবং এই তিনটার মধ্যে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যের বিষয়টা। অর্থনীতিবিদ আলী রিয়াজ বলেন, যে কোনো সংস্কারের কার্যকারিতার জন্য প্রাতিষ্ঠানিকীকরণের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন জরুরি। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। এ সময় ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সব পক্ষের ঐকমত্য জরুরি, এমনটাই জানান বক্তারা। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হচ্ছেন অন্তত 5 জন, আহত হন আরও বেশ কয়েকজন। শুক্রবার সকাল 11:30টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাওয়াগামী থেমে থাকা একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি গিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। কার ও মোটরসাইকেলে থাকা 6 জন চালক যাত্রী গুরুতর আহত হন। পরে টহলরত সেনা সদস্যরা তাদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জানার কাদের জিলানি। তিনি জানান, 3টি গাড়ি মাওয়ামুখী ছিল। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আলবাখেরা জাহাজে 7 জনকে হত্যার বিচার সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযান চলাচল, তবে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় সারা দেশে পণ্যবাহী জাহাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান বন্ধ রেখেছেন তারা।
চাঁদপুরে সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে সরকারিভাবে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান শ্রমিকরা। এই নদীর ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে, এটা বন্ধ করতে হবে। আবার বাইর খুনিদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করে আইনের আওতায় আনা, অতীতেও যেটা আমাদের, এটা বর্তমানেও তাই। তার পাশাপাশি মৃত পরিবারের ব্যক্তিকে কত 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এদিকে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়ে ঘটনা তদন্তে সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানান নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি। যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনায় রেখে আমরা যাত্রী পরিবহনকে কর্মবিরতির আওতামুক্ত রেখেছি এবং আমাদের বিশ্বাস 1-2 দিনের মধ্যে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটা বৈঠকের মধ্যে সন্তোষজনক একটা সমাধানে উপনীত হতে পারবে। এদিকে একই দাবিতে নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন পণ্য পরিবহনে কাজ করা নৌযান শ্রমিকরা। শুক্রবার শীতলক্ষার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এছাড়া সকালে জেলার নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। নৌ শ্রমিকরা তাদের এই ভাই হত্যার প্রতিবাদে এবং তাদের কর্মস্থলে আগামী দিন নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি অব্যাহত রাখবে। সেজন্য আমরা আজকে বিভিন্ন ঘাটে আমরা প্রোগ্রাম করছি, আমরা শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি যাতে আগামী দিনে নৌপথে কোনো ধরনের সন্ত্রাসী, চুরি, ডাকাতি যাতে আর না হয়। সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং সন্ত্রাসীদের ফাঁসি চাই। এই হত্যার সুষ্ঠু বিচার এবং দাবি যতদিন না হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে। এদিকে বাগেরহাটের মোংলাতেও হত্যাকারীদের বিচারের দাবিতে নৌযান শ্রমিকরা লাগাতার কর্মসূচি শুরু করেছে। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে। লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকলে ব্যবসায়ী সহ নানা প্রতিবন্ধকতা ও দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষকে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে নেমেছে 2 ভাই। এক ভাই দায়ের করেছে মামলা আর অব্যাহতি নামে অন্য ভাই করছেন চাঁদাবাজি, যা ইতিমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পুলিশ বলছে মামলা যেভাবেই হোক সঠিক তদন্ত করে নিরপরাধীদের অব্যাহতি দেয়া হবে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 49 পর্ব অনুসন্ধান করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিম, জানাচ্ছেন আপন অপু। বাংলা হিসাব আমরা যে টিসি অফিসার ছিলাম বাবুলের সাথে বসছি, কমপ্লিট। এখন আমরা যে এখন এই মানিকগঞ্জ কোর্টে আছি, এনপিকে সব কমপ্লিট করে আমরা ধরে তো থানায় দিকে সবকিছু এনপি করে আসুন। এই কয় মিনিট বলতে এই ঘন্টা আমি সময় থাকতে পারে 1-1.5 ঘন্টা। এই কিছু করলে করতে পারো, না করলে তোমার ইচ্ছা ভাই। আমি আর তোমার তেল দিতেছি না, কিছুই না। না এনে কি টাকা লাগবো? কত লাগবো? কইলাম না তোমারে। কত কেমনে লাগবো কও? ওখানে 15,000 টাকা দিও। 15,000 টাকা লাগবো না? হ্যাঁ। মামলা দায়েরের পর আসামি তালিকা থেকে নাম বাদ দিতে এভাবেই চাঁদাবাজি করছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন আলমের ছোট ভাই শহীদুল। তার ভাই আলম নামে বেনামে করেছেন মিথ্যা মামলা, আর শহীদুল করছেন চাঁদাবাজি। এতে নিরীহ শত শত পরিবার এখন দিশেহারা। ছাত্র আন্দোলনের সময় যে সংগ্রাম হয়েছে, সংগ্রামের পরে যে আপনার যে টামলাগুলো হয়েছে, সেই মামলায় অনেক নিরীহ মানুষকেও এই মামলায় নাম দিয়ে দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। সেখানে আমার নামটাও এই মামলার মধ্যে তালিকাভুক্ত করে দিয়েছে। আমি যতটুকু জানি আমার মামলায় এই মামলায় নাম দেওয়া আমার মামলা নামটা দেওয়ার কারণে 20,000 টাকা লেনদেন করা হয়েছে। কল রেকর্ড ভাইরালের পর আত্মগোপনে 2 ভাই। জেলা বিএনপি নেতারা বলছেন, কোনো নেতাকর্মী পট পরিবর্তনের পর দায়ের করা মামলা নিয়ে বাণিজ্য ও নির্দোষ ব্যক্তিকে হয়রানি করলে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। আমরা বিএনপির পক্ষ থেকে এটা বলতে চাই যে যারা বিএনপি করেন এই ধরনের অবৈধ প্রস্তাব দিতে পারে না, এবং কেউ যদি দিয়ে থাকে সে যদি বিএনপির কোনো কর্মী হয়
তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে যারা সত্যিকারের দোষী শুধু তাদেরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। যার হলেই যে তাকে গ্রেফতার করতে হবে বিষয়টা এমন না। আমরা তদন্ত করে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর তদন্তে বলা যাবে যে কে জড়িত বা কে জড়িত নয়। হয়তো অনেক ক্ষেত্রে মামলায় নাম ঢুকে গেছে বাট সে ঘটনাস্থলে ছিল না, সেটা আমরা তদন্তের সাপেক্ষে বলতে পারবো। 24-এর বিপ্লবকে কেন্দ্র করে মানিকগঞ্জের 7টি থানায় নাশকতা সহ বিভিন্ন রাজনৈতিক মামলা হয়েছে অন্তত 14টি। এতে আসামি করা হয় শত শত নিরীহ মানুষকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলে সহ নিহত হয়েছেন 3 জন। শুক্রবার ভোররাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন উভয় পক্ষের 20 থেকে 30 জন। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্য ও চিত্রে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। শুক্রবার ভোরে মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকদের মধ্যে দফায় দফায় চলে এই সংঘর্ষ। এ সময় ভাঙচুর করা হয় ঘরবাড়ি, বিস্ফোরণ হয় বেশ কয়েকটি ককটেলের। সংঘর্ষে নিহত হন ইউপি চেয়ারম্যান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং সমর্থক সিরাজুল চৌকিদার। নিহতদের কুপিয়ে হত্যা করার অভিযোগ ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে। সেই বিলে ভিতর আটটাইয়া ওই চেয়ারম্যানের গ্রুপ ইচ্ছা মাত্র কোপাইছে। সুমন ব্যাপারী যে বাঁশগাড়ি ইউনিয়নে একে একে 2বার চেয়ারম্যান, কিন্তু সে অনেক নাম করা চেয়ারম্যান, কিন্তু সে চেয়ারম্যানে কি করছে? জনগণের ক্ষতি ছাড়া কিচ্ছু করে নাই। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন এবং একই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের সঙ্গে। এর জেরেই শুরু হয় সংঘর্ষ। তবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আক্তার শিকদার। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদারকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় সিরাজুল চৌকিদারের। গন্ডগোল শুনছি, গেছি যায় দিয়ে অ্যাক্সিডেন্ট, পরে হাসপাতাল নিয়েছি রোগী, এই পর্যন্ত জানি। প্রথমে মারা গেছে, অনেক জায়গায় নিয়েছি। দুই পক্ষের গন্ডগোলেতে 3 জন মারা গেল। আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ। যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা প্রত্যাশা করছি যে খুব শীঘ্রই আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হব। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার দাবি নিহতদের পরিবার ও স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানে আগুনে 17টি ঘর পুড়ে যাওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার 11:30টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। গেল মঙ্গলবার জেলার লামা উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ত্রিপুরার সম্প্রদায়ের ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। যশোর প্রেস ক্লাব প্রাঙ্গণে মেলা আয়োজন করেছে নারী উদ্যোক্তাদের সংগঠন আগামীর উদ্যোক্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, কি কি আয়োজন দেখছেন মেলায়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে প্রেস ক্লাব যশোরের 2য় তলায় কিন্তু নারী উদ্যোক্তারা তাদের নিজের তৈরি যে খাবার রয়েছে, বাড়িতে যে খাবার তারা তৈরি করেন, সেই খাবারগুলোর প্রদর্শনী মেলা কিন্তু তারা আজকে এখানে আয়োজন করেছেন এবং একই সাথে তাদের মহাসম্মেলন যেটা বলা হয় আগামীর উদ্যোক্তাদের আয়োজনে, মহাসম্মেলনের আয়োজনও কিন্তু তারা করেছেন। তো আমরা এই পর্যায়ে কথা বলবো একজন উদ্যোক্তার সাথে। তিনি আসলে কোন ভাবনা থেকে আপনি আসলে কোন ভাবনা থেকে মূলত নারীদেরকে নিয়ে এই কাজটা শুরু করেছেন, আর এই কাজ করে আপনারা কেমন উৎসাহ পাচ্ছেন, আর আপনাদের গোলটা কি একটু সংক্ষেপে? আসসালামু আলাইকুম, আমি তাহসিনা তাহিন। আমি মুন্তাহি কিচেন থেকে, আমি এবার ফুড সাইড থেকে 3য় শ্রেষ্ঠ। আর আমাদের এটা মূলত আমাদের 2021 সাল থেকে শুরু করা হয়েছে। আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে 2020 সাল থেকেই, এর পর আস্তে আস্তে অনেক উদ্যোক্তারা জয়েন হয়েছে। তবে এর ভিতরে আস্তে আস্তে সবাই 1 বছরের ভেতরে 5 লাখপতি 6 লাখপতি যার আমাদের 150+ উদ্যোক্তা আছে।
আপনি শুনছিলেন যে এখনো প্রায় 150 প্লাস উনি বলেছেন, কিন্তু আসলে এই সংগঠনে এখনো প্রায় 800 প্লাস নারী উদ্যোক্তা রয়েছেন যারা একসাথে কাজ করছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে এই যে সংগঠন নারী উদ্যোক্তাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা যিনি ছিলেন শিহাব, আমরা শিহাবের সাথে কথা বলবো। শিহাব, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনি নারীদেরকে নিয়ে এই যে দাঁড় করানোর যে সাহসটা আপনি দেখিয়েছেন, এই উৎসাহ বা আইডিয়া আপনি কোথা থেকে পেলেন? আসলে আমি মূলত ঢাকা থেকে পড়াশোনা করেছি আর কি, কিন্তু ঢাকা থেকে পড়াশোনা করার পর আমি সবসময় একটা বিষয় ভেবেছিলাম বা ভাবতাম বলতে পারেন, সেটা হচ্ছে কি যে যারা পড়াশোনা করে একটু বাসা থেকে দূরে গিয়ে, আমার ফ্রেন্ড অনেককে দেখেছি যে আমি কেউ আমেরিকাতে চলে যাচ্ছে, কি ইউএসএ তে, কানাডাতে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, এবং সেখান থেকে এসে তারা কিন্তু আর বাংলাদেশে কোনো সার্ভিসটা দিচ্ছে না, তাদের মেধাটা কিন্তু বাংলাদেশে কাজে লাগছে না। তো আমি চিন্তা করলাম যে ঢাকা থেকে পড়াশোনা করে আমি যদি ঢাকাতেই জব করি বা ঢাকাতেই থাকি, তাহলে কিন্তু আমি আমার যে পরিবেশ বা সমাজকে কিন্তু আমি কিছু দিতে পারলাম না। তো আমি চিন্তা করলাম ঢাকাতে পড়াশোনা করার ক্ষেত্রে যে আমি শেষ করলাম পড়াশোনাটা এবং সাথে সাথে চলে আসলাম যশোরে, যে যশোরের মানুষকে আসলে কিছু দিতে হবে বা আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেইটুকু যাতে করে আমি দিতে পারি, এই তাগিদটা থেকে কিন্তু মূলত আমাদের শুরু করা। তো কি শুরু করব, সেখান থেকে আমার চিন্তা হলো যে আসলে নারীরা যারা আমাদের যশোরে কিন্তু অনেক পিছিয়ে ছিল, 2020 সালে যখন করোনা যে মহামারীটা হলো, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, সেই সময়টাই কিন্তু আসলে আমার মনে হলো যে সাপোর্ট যেখানে পুরুষরা কিন্তু একেবারেই বাসায় বসে থাকা অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। অনেক ধন্যবাদ শিহাব আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে করোনার যে সময়টা ছিল, ওই সময়টাতে মূলত এই চিন্তা ভাবনাটা করেন, সেখান থেকেই নারীদেরকে নিয়ে তার এই চিন্তা ভাবনা। তো সেই প্ল্যাটফর্ম আজকে 800 প্লাস নারীদেরকে নিয়ে কাজ করছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। স্বাগত, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরের প্রেস ক্লাব প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। আনন্দ, উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল 97-98 ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার সকাল 10টায় ক্যাম্পাসে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 20 বছর পর নিজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে হাসি, আড্ডা আর নাচ গানে মিলেমিশে একাকার সাবেক শিক্ষার্থীরা। দিনভর এই আয়োজনে অনেকে খুঁজে ফিরেছেন শিক্ষা জীবনের সোনালী সময়কে। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে উচ্ছ্বসিত সবাই। এমনিতেই আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা অসাধারণ একটা বন্ধন ছিল, সেই বন্ধনটা যে আরও যে কত গভীরে এই দীর্ঘ 20 বছর পরে আবার এই প্রাণের মুক্তাঙ্গন প্রাণের ক্যাম্পাসে এসে সব বন্ধু বান্ধব একত্রিত হয়েছি একটু রিফ্রেশের জন্য। মানে আমরা একেবারে সেই ছোট্ট আমাদের বাচ্চারা যদিও ইউনিভার্সিটিতে পড়ে, মানে আমরাই এখন আবার সেই ফার্স্ট ইয়ারে ফিরে এসেছি। বন্ধু বান্ধবরা আমরা এই পর্যায়ে এসে তাদেরকে যে আমরা আমাদের আবার সেই আগের মতো পেয়েছি, এতে আমরা আসলে খুবই সুখ অনুভব করছি। মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক। প্রশাসনের তৎপরতার অভাবে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে খুব সহজেই এই জেলায় ঢুকছে মাদক, যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাঝে মাঝে 2-1 মাদক বহনকারী ধরা পড়লেও মূল হুতারাই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে হুমকির মুখে পড়ছে যুব সমাজ, বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর। এই উপজেলায় 46 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারতের সীমান্ত, যার মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও বাকি 28 কিলোমিটারই রয়েছে অরক্ষিত অবস্থায় উন্মুক্ত। আর এই উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রতিদিনই ভারত থেকে দেশে ঢুকছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা সহ কোটি কোটি টাকার মাদক, যা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাত্রে অনেক হাজার হাজার মাল আসে, এটা আমরা আনি, আমাদেরকে কিছু টাকা দেয়, 5-6,000-7,000 টাকা দেয়, এটা আমরা আইনি মহাজনকে আমরা পুষাই দিই। তারকাটা ব্যতীত অনেক বর্ডার ফাঁকা আছে, রাতের বেলায় এটা রাত 10টার পরে হয়তো হয়, প্লাস আপনার 1-2টা বা ভোর 4টার মধ্যে কাজ হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে সাপ্লাই হয়। বর্তমানে আমাদের এখানে মাদক বলতে গেলে গাঁজা, ফেন্সিডিল এটাই বেশি। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে মাদক সহ 2-1 মাদক বহনকারী ধরা পড়লেও মূল হোতারা থেকেই যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে হুমকির মুখে পড়ছে যুব সমাজ। স্থানীয়রা বলছেন প্রশাসনের তৎপরতার অভাবেই বেড়েছে মাদকের ভয়াবহতা। তাই মাদকের সাথে জড়িত মূল হোতাদের আটক সহ প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি তাদের। আমাদের পার্শ্ববর্তী দেশ এটা প্রতিনিয়ত মাদক আসলে বাংলাদেশে ঢোকে। শহরে এবং শহরতলি বিভিন্ন জায়গায় সুইপার কলোনি আছে, সেসব তো ওপেন একেবারে মাদকের হাট। কুষ্টিয়ার একটা ওদের রুট আর কি মাদকের, এবং সেই রুট দিয়ে প্রতিনিয়ত কিন্তু মাদক আসছে এখানে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 2-4 জন হয়তো মাদকের ক্যারিয়ার ধরা পড়তেছে, কিন্তু মূল হোতা যারা
সেগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় হতে শুধুমাত্র বিজিবির উপরে নির্ভর করে এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এ বিষয়ে কথা বলতে রাজি নয় পুলিশ। তবে জেলা প্রশাসক বলছে মাদক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে আমাদের বিজিবি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের সাথে আমরা মিটিং করেছি এবং আমরা সকলে একমত হয়েছি যে মাদকের বিষয়ে আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল করার জন্য। ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে প্রতিদিনই দেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদক, যার সামান্য কিছু অংশ প্রশাসনের হাতে ধরা পড়লেও বেশিরভাগই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে বাড়ছে মাদকের ভয়াবহতা, এমনটি মনে করেন সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।